সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার অনলাইন জ্যোতিষ শিক্ষা দ্বিতীয় ব্যাচ ক্লাস নাম্বার 7 বিষয় আপনারা দেখতেই পাচ্ছেন যে হৃদয় রেখা বিচারের কৌশল। তো এখানে আপনাদের দেখতে হবে যে হৃদয় রেখা বিচারের কৌশলের জন্য আমরা দুটি হাত এঁকেছি, 1 এবং 2, সাথে একটি প্ল্যানেট আছে যেটি হচ্ছে আজকের সকাল 8টায় একটি শিশু জন্মগ্রহণ করেছে, তারই প্ল্যানেট আছে। তো ধরুন এই যে সকাল 8টায় জন্মগ্রহণ করলো, তারিখ হচ্ছে 24শে মে 2024। তো 24শে মে 2024-এ জন্মগ্রহণকারী শিশুটির হৃদয় কেমন হবে? তো বিশেষ করে হৃদয় মানে আমরা কিন্তু জানি মন, তো সেই মনটা কেমন হবে সেটি আমরা জানবো। তাছাড়া হৃদয় জানার ক্ষেত্রে বা হৃদয় রেখা বিচার করার ক্ষেত্রে আমাদের দেখতে হয় সবসময়ের জন্য যে মন কোন দিকে ধাবিত হচ্ছে, তার জন্য প্ল্যানেটের কিন্তু দেখতে হয় যে লগ্ন ভাব, যেটা দেহ মন বিচার করা হয়, সেই সঙ্গে রাশির উপরে দ্বিতীয় গুরুত্ব দেওয়া হয়ে থাকে। যদিও মনের ক্ষেত্রে আমি বলবো যে লগ্ন অপেক্ষা চন্দ্রকে বেশি প্রাধান্য দিবেন। সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের শিক্ষার্থীরা এই হৃদয় রেখা বিচারের কৌশল জানার ক্ষেত্রে লগ্ন অপেক্ষা চন্দ্রকে বেশি গুরুত্ব দিবেন, কারণ চন্দ্র হচ্ছে মনের কারক বা আত্মার কারক। এমনকি ওই যে মানুষের মধ্যে যে চঞ্চলতা, মানুষের যে স্নেহ, প্রীতি, ভালোবাসা, সব কিন্তু এই চন্দ্রই দেয়। অর্থাৎ রাশি, আমরা যে রাশি অনুযায়ী জাতকের বৈশিষ্ট্য আমরা পড়ি, তো লগ্ন অনুপাতে যে বৈশিষ্ট্য দেখি, যদিও মন বিচার লগ্ন থেকে হবে, লগ্ন থেকে সকল মানে মুনি ঋষিরা বা বড় বড় পণ্ডিত ব্যক্তিত্বরা যারা বহু গ্রন্থ রচনা করেছেন, তারা বলবেন যে লগ্ন থেকে আমরা মন বিচার করব। কিন্তু আমরা বলবো যে মনের ক্ষেত্রে চন্দ্রকে গুরুত্ব প্রথম দিব, 2 নাম্বার গুরুত্ব দেব আমরা লগ্নকে। আমরা 1কে নিয়ে আসবো 2-এ আর 2কে নিয়ে যাব 1-এ। এটা হচ্ছে প্রথম সূত্র যে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের শিক্ষার্থীদের জন্য। 3 নাম্বার হচ্ছে এই লগ্নের 4 নাম্বার ঘর যেটা থাকবে সেটি হৃদয় বিচারের জন্য বা হৃদয় রেখা বিচারের জন্য 3 নাম্বারে গুরুত্ব দিতে হবে। তাহলে আমাদের নাম্বার কিন্তু দিয়ে নিতে হবে। রাশি হচ্ছে 1 নাম্বার, লগ্ন হচ্ছে 2 নাম্বার, আর 3 নাম্বার হচ্ছে চতুর্থ ভাব। চতুর্থে যে গ্রহ থাকবে বা চতুর্থ ভাব প্রতি গ্রহের শুভ অশুভত্বের উপর নির্ভর করবে যে তার মনটা কেমন হবে। এই ক্ষেত্রে আরো কিছু প্রশ্ন কিন্তু থেকে যায়, যে ধরুন আমাদের মন চেয়েছে আজ ক্লাস করব, চাইনি একটু পরে ক্লাস করব না, এই যে পরিবর্তন হয়ে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে কখনো মন চেয়েছে যে আমি ঘুরতে যাব, আবার পোশাক আদি পরে আমরা রওনা করলাম, মুহূর্তের মধ্যে ফিরে আসলাম। এই পরিবর্তনটা কিন্তু চন্দ্রই করে। তার জন্য আমরা এই যে চন্দ্রকে 1 নাম্বারে এনেছি আর লগ্নকে কিন্তু 2 নাম্বারে নিয়েছি, আর চতুর্থ ভাবকে কিন্তু 3 নাম্বারে নিয়েছি। নাম্বারটা কিন্তু আপনাদের করে নিতে হবে, পরে জীবনের সঙ্গে মিলিয়ে নেবেন। তারপরে দেখা যাচ্ছে যে আপনাদের এখানে প্রশ্ন থাকবে যে তাহলে আমরা তো মুনি ঋষি বা তাবড় পণ্ডিত ব্যক্তিদের মতামতকে আমরা একটু উল্টিয়ে নিলাম। তো যেমন চন্দ্র আমরা বললাম যে মন পরিবর্তন করে। এইবার আমাদের কথা হচ্ছে যে সেই মনের যে পরিবর্তন, সেই পরিবর্তনটা কে ঘটায়, এটি কিন্তু আরেকটি প্রশ্ন থেকে যায়। যেমন দেখা যাচ্ছে আমরা আজকে হয়তো ভাবলাম যে আমরা শুক্রবার, ঠিক আছে, ছুটির দিন আছে আমাদের বাংলাদেশ মোতাবেক শুক্রবার ছুটি, তো ছুটির দিনে আমরা পিকনিক করতে যাই। কিন্তু পিকনিক করতে আপনারা যখন রওনা দেবেন তখন দেখবেন যে ছোট সন্তানটি বাহানা করছে, আমি পিকনিকে যাব না, আমার আজকে ভালো লাগছে না, আমি বরং আমাকে একটি খেলনা কিনে দাও বা আমাকে একটু মন্দিরে নিয়ে চলো। একটি ব্যক্তির কারণে আপনারা সপরিবারে যাবেন, সেটি যাওয়া হলো না। ছোট সন্তানটি ছেলে না মেয়ে এটি কিন্তু আমরা জানি না, তো সে কিন্তু বাহানা ধরলো বা তার কারণে যাওয়া হলো না, পরিবর্তন হলো।
এটি কিন্তু একটি প্রশ্ন, যে আমার যে কারণে যাওয়া হলো না, মনের কষ্টটি পেলাম, পিকনিকে যাওয়া হলো না, সেটি হচ্ছে ছোট সন্তানের কারণে। এইবার ছোট সন্তান যদি ছেলে হয় তাহলে আমরা কোন ঘর দেখব, আর ছোট সন্তান যদি মেয়ে হয় তাহলে আমরা কোন ঘর দেখব, এটি দেখতে হবে। আবার এমন হতে পারে যে সেই সন্তান যেতে বাধা দিচ্ছে, ধরুন সন্তান বড় হয়েছে, বড় হওয়ার পরে এই সন্তান বাধা দিল, না পিকনিকে যাব না, আমি আজকে ক্রিকেট খেলতে যাব, বা ধরেন আমার খেলাধুলা রয়েছে, বা বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া রয়েছে, বাবা মায়ের স্বপ্ন ভেঙে দিল। বা এমন হলো যে ওই সন্তান সকালবেলায় উঠেই যে পিকনিকে যেতে বলছে, তো আমি দুটো ঘুমের ওষুধ খেয়ে নিই। বা হয়তো বগলের নিচে একটি পিএস কেটে পিএসটাকে কিছুক্ষণ যদি 10-15 মিনিট আপনারা রেখে দেন, তো অনুভব করবেন যে গায়ে জ্বর এসে যাবে। জ্বর নয়, মানে তাপমাত্রা বেড়ে যাবে। যখন তাপমাত্রা বেড়ে যাবে তখন ওই দেখবেন যে আপনারা গায়ে হাত দিচ্ছেন, ওরে বাবা গায়ে তো জ্বর 101 বা 2 হয়ে গেছে, তাহলে এই জ্বরের কারণে যাওয়া যাচ্ছে না। কিন্তু জ্বরটি কিন্তু ওই সন্তান বা ওই ছেলে বা মেয়ে সে কিন্তু সৃষ্টি করেছে। কি করেছে? ঘরে পেঁয়াজ আছে, একটা কেটে বগলের ভিতর রেখে দিয়েছে। পরীক্ষা করে দেখবেন আপনারা। তো যদি এটি রেখে দেওয়া যায় বা দুটি ঘুমের ওষুধ খেয়ে নেওয়া যায়, সে আর ঘুম থেকে উঠতে পারছে না। প্রচন্ড দেখাই যাচ্ছে সে কিন্তু অভিনয় করছে না। প্রতাপ দাস একটু মিউট করুন এবং শোনার চেষ্টা করুন, এখানেই কিন্তু সূত্র দিয়ে যাওয়া হচ্ছে। তো যখন দেখা যাচ্ছে কি যে সেই সন্তান বাধা সৃষ্টি করেছে, এইবার সন্তান বাধা সৃষ্টি, সব সন্তানকে দোষ না দিয়ে এমন তো হতে পারে যে আমার জীবন সঙ্গী আমাকে পিকনিকে যেতে দিচ্ছে না, হতে পারে না? জীবন সঙ্গী আমার গাড়ির চাবি হয়তো আটকে দিয়েছে, বা জীবন সঙ্গী আমার দেখা যাচ্ছে সকালে দুটো খেয়ে দিয়ে বেরোবো, সে বেরোতে দিচ্ছে না, সে ঝগড়া করে বা কোনো রকমে আমাদের বাধা সৃষ্টি করে হয়তো সে মুখ গুমরা করে বসে আছে। এমন হতে পারে না? এরকম কারণ হতে পারে। বা হয়তো আমরা যাত্রা করব, তখন প্রাকৃতিক দুর্যোগ, ধরুন বৃষ্টি এসে আবির্ভূত হয়েছে, সেই বৃষ্টি আমাদের পিকনিকে যেতে দিল না, তার কারণে কিন্তু আমাদের মনে একটি আঘাত পেলাম। আমরা কেন এই আঘাতের কথা বলছি? দেখুন, আমরা কিন্তু ধীরে ধীরে আপনারা দেখবেন যে এই 1 বছরের কোর্স করার পরে যখন পরবর্তী কোর্সে আপনারা যখন উচ্চতর শিক্ষায় যখন প্রবেশ করবেন, তখন বুঝতে পারবেন যে আমরা এই আঘাতের কথা কেন বলছি। যে এই আঘাতটা দিয়েই কিন্তু আমরা শিখব, কারণ ব্যথাটা মনে থাকে বেশি, যে আমি ওই দিনে ব্যথা পেয়েছিলাম। কিন্তু যেদিনে আপনি 10টি টাকা পাবেন, ওই দিনটা মনে রাখবেন কম, কারণ এরপরে আপনি কোনোদিন 100 টাকা পেয়েছেন, কোনোদিন 1000 টাকা পেয়েছেন, কোনোদিন লাখো টাকা পেয়েছেন, তো ওই 10 টাকার কথা আর মনে নেই। কিন্তু যেদিন আপনার ঠিক আঙুল কেটেছে বা কোনো জায়গায় আঘাত লেগেছে, সেটি কিন্তু বেশি মনে থাকবে। তো যে কারণে আমাদের যাওয়া হলো না, কোনো না কোনো কারণে আমরা মনে যে ব্যথাটি পেলাম, এই ব্যথাটি আমরা কোন জায়গা থেকে বিচার করব? এই সকল প্রশ্ন নিয়ে এবং হাতের রেখায়, হৃদয় রেখা, যে মানুষের হৃদয়ে যে আঘাত হানে বা হৃদয়কে যে প্রফুল্ল করে, তো কখনো হৃদয়কে প্রফুল্ল করছে, কখনো হৃদয়কে দুমড়ে মুছড়ে একেবারে চুরমার করে দিচ্ছে। তো এই শুভ হৃদয় রেখা কিভাবে বুঝবো যে তার হৃদয় প্রফুল্ল থাকবে বা তার মনটি ভালো? শিশু সুলভ মন, বা ধরুন সে বুদ্ধিমান সুলভ আচরণ, সর্বদা ভক্তি নম্র স্বভাব, এই সকল দিকই তো মেইন হচ্ছে। আদর্শ যদি না থাকে তো শিক্ষার মূল্য কোথায়? বিষাক্ত সাপের মস্তকে মণি থাকে, তাই বলে মণি আহরণ করতে গিয়ে যদি কামড় খেয়ে মারাই যায়, তো ওই কোটি কোটি টাকার মণির কি মূল্য রয়েছে? তো কিবা মূল্য রয়েছে যদি হৃদয় না থাকে? হৃদয় যদি পাষাণ হয়ে যায়, সেই ব্যক্তি যদি নরহত্যাকারী হয়, সেই ব্যক্তি যদি শত্রুর আক্রোশে জর্জরিত হয়, সেই ব্যক্তির যদি দেশ পালিয়ে বেড়াতে হয়, সেই ব্যক্তি যদি কারাগারে গিয়ে বসতি স্থাপন করতে হয় বা মানে সেখানে গিয়ে জীবন কাটাতে হয়, তাহলে ভেবে দেখুন যে কতটা কষ্টকর ব্যাপার হয়ে ওঠে এই হৃদয় রেখা। তাহলে আমরা এই হৃদয় রেখা কি
শিখবো কি শিখবো না, এটি কিন্তু হাজারো প্রশ্ন রয়েছে। একটি একটি করে উত্তর দিয়ে যায়, না দিয়ে গেলে 3 ঘন্টার ক্লাসে 6 ঘন্টায় ওই উত্তর দেওয়া কিন্তু সম্ভব নয়। এটি কিন্তু বুঝতে হবে। যার জন্য বারবার করে আমি বলবো যে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের শিক্ষার্থীদের ক্লাসের পর গবেষণা করতে হবে, অন্তত চোখ বন্ধ করে ভাবতে হবে, বুঝতে হবে যে আজকের ক্লাসটিতে কি বললো, আর এর সঙ্গে কি কি যুক্ত করা যায়, আর কি কি মুক্ত করা যায়। যুক্তও করেন, বাদও দিন। হয়তো আমার ত্রুটি যেটি থাকতে পারে সেটিকে বাদ দিয়ে দিন, আর যেটি যুক্ত করা যায় সেটিকে যুক্ত করুন, তবেই না কিন্তু সফল হবে। তো এবার লিখে নিন যে যদি আমাদের জীবন চলার পথের ওই হৃদয় রেখার অর্থাৎ মনের বাধা আমাদের ওই যে পিকনিকে যেতে দিল না, তো ধরুন ছেলে বগলের নিচেই ইয়ে রেখেছে, কি পিএস কেটে রেখেছে, ছেলে রেখেছে না মেয়ে রেখেছে, রাশির 4র্থ থেকে মেয়ে বিচার করবেন, রাশির 5ম থেকে ছেলে। এটি লিখে রাখুন, রাশির 4 থেকে মেয়ে, রাশির 5 থেকে ছেলে। 2, 3, 4 এখানে লিখে নিন, মেয়ে এবং মা। পাশে লিখুন ছেলে এবং পিতা। এটা লগ্ন থেকে নয়, বিচারের সময় কিন্তু রাশি থেকে, এটি যেন মাথায় থাকে। এইবার দেখা যাচ্ছে প্রাকৃতিক দুর্যোগে আমাদের যাওয়া হলো না। প্রাকৃতিক দুর্যোগ, ঝড় ঝঞ্ঝা, জলোচ্ছ্বাস কোনো কিছু এসে আবির্ভূত হয়েছে এরকম, যদিও ওটি মান্ডেন অ্যাস্ট্রোলজির ক্লাস, এটা সেগুলো হয়নি। এটা উচ্চতর ক্লাসে না গেলে আপনারা ক্লাস জটিল হয়ে যাবে, এটি বুঝবেন না। তো প্রাকৃতিক দুর্যোগ, বা ধরুন বাড়ির সামনে বোমা ফেলেছে, বা বাড়ির সামনে ধরুন হয়তো আমরা যাত্রা করব, সেই মুহূর্তে একটি অ্যাক্সিডেন্ট হয়েছে, রোড বন্ধ, আমরা যেতে পারলাম না, বা বাড়ির থেকে নামতে গিয়ে কোনো না কোনো ভাবে বিপদ হলো, আমরা দরজার কাছে গিয়েই হয়তো কেউ পড়ে গেল, তার পা ভেঙে গেল। এই সকল কারণ, মানে যে দুর্যোগগুলো, আকস্মিক যে দুর্যোগগুলো, এই দুর্যোগ কিন্তু এর সাথে সংশ্লিষ্ট রয়েছে মান্ডেন নামক অ্যাস্ট্রোলজি, সেটি আপার ডিপ্লোমাতে গিয়ে আপনারা পাবেন। তো যাই হোক, এখানে দেখবেন যে যদি বন্ধু বান্ধবরা বাধার সৃষ্টি করে, কোনো বন্ধু যদি আমাদের সঙ্গে ওই পিকনিকে যাওয়ার কথা থাকে, তাহলে বন্ধু মিত্র রাশির 4 নাম্বার ঘর থেকে দেখবেন। এর সঙ্গে আপনারা বন্ধু মিত্র লিখে নিতে পারেন, যে কোনো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এরা যদি বাধার সৃষ্টি করে, যাওয়া হলো না, মনে কোনো বাধা দেয়, রাশির 4 নাম্বার থেকে বিচার করে দিবেন। এইবার দেখা যাচ্ছে পিতা মাতার ক্ষেত্রে সন্তান যাবে, ধরুন ছেলে এবং পিতা, মেয়ে এবং মা কিন্তু আমরা বলেছি, কিন্তু ধরুন সন্তান যাবে, আমি যাব, আমি ডিপেন্ডেন্ট আমার বাবার উপরে, তো সন্তান যাবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটু রাশির 9 নাম্বার ঘর, অর্থাৎ এই লগ্নের 2, রাশির 9 নাম্বার ঘরে একটু নজর দিয়ে আসতেই হবে। কারণ হচ্ছে বাবা টাকা দেবে বা মা টাকা দেবে, তারপরেই না আমি পিকনিকে যাব। যদি না দেয়, তাহলে আমার পিকনিকে যাওয়া, বন্ধুদের নিয়ে আনন্দ করা, এটি কিন্তু হবে না। যখন হবে না, তখন কিন্তু আমার মনটা চুপসে যাবে, তখন এটি কিন্তু দেখে আসবো, এটি কিন্তু একটু মাথায় রেখেন। তো এইবার দুটি হাত দেখুন, 1 নাম্বার হাতে আছে হৃদয় রেখাটি, কালো দাগ লক্ষ্য করুন, হৃদয় রেখাটি একেবারে কনিষ্ঠ আঙ্গুলের গোড়া থেকে ধরুন 1/4 ইঞ্চি দূর থেকে উঠে বৃহস্পতির ক্ষেত্রে গেছে। আরেকটি হাতে দেখুন হৃদয় রেখা কনিষ্ঠ আঙ্গুলের ঠিক একই দূরত্ব থেকে উঠে এই শনি এবং বৃহস্পতির আঙ্গুলের মাঝখানে চিহ্নিত দেওয়া আছে। তো বিশেষ করে হৃদয় রেখা অনেক রকমই কিন্তু হয়। এই হৃদয় রেখা দেখা যাচ্ছে সোজা বেরিয়ে এসে আবার শিরোরেখা বা আয়ু রেখার সঙ্গে মুখ মানে যুক্ত হতে পারে। এটি আমরা শিরোরেখার গত ক্লাস যখন 6 নাম্বার ক্লাস করেছিলাম, তখন কিন্তু বলেছিলাম যে এটি কখনো শিরোরেখা, কখনো হৃদয় রেখা। কিন্তু যদি এটি মঙ্গলের ক্ষেত্র ভিন্ন, বুধের ক্ষেত্র ঘেঁষে, অর্থাৎ মঙ্গল বুধের ক্ষেত্রের বর্ডার থেকে কোনো রেখা উঠে এসে যদি
আয়ুরেখা বা হৃদয় রেখা, শিরোরেখার সংযোগ স্থলে মিলিত হয় সেটিকে হৃদয় রেখাই বলা হবে। যদি না মঙ্গলের ক্ষেত্র ভিন্ন অন্য যে কোনো জায়গা থেকে, সে বুধের ক্ষেত্র থেকে আসুক, রবির ক্ষেত্র থেকে আসুক, এগুলোকে বুধ এবং রবির ক্ষেত্র থেকে উঠে যদি এই বৃহস্পতির ক্ষেত্রের নিচে, রাহুর ক্ষেত্রে বা শুক্রের ক্ষেত্রে জয়েন্টের স্থলে যে কোনো রেখা আসলে ওটিকে হৃদয় রেখা ধরা হবে। তো এই হৃদয় রেখার ক্ষেত্রে আপনাদের হাতের কাছে যে সকল বই পুস্তক আছে একটু পড়ে নেবেন, আর হচ্ছে কৌশলটা আমাদের কাছ থেকে শিক্ষা নেবেন। তারই একটি সেই কৌশলের মধ্যে আমরা যাব, যে হৃদয় রেখা আগে চিনলাম আমরা, হৃদয় রেখা এভাবে থাকবে, তো তার হৃদয় রেখা আবার এভাবেও থাকতে পারে কোনো কোনো জাতকের। এখানে যারা আছেন ম্যাক্সিমামই কিন্তু হৃদয় রেখা দেখবেন যে এই শনি আর বৃহস্পতির আঙ্গুলের মাঝ বরাবর গিয়ে মিশেছে। কারো কারো হয়তো বৃহস্পতির ক্ষেত্রে গেছে, খুব কম, সেটি কম। আর যখন এই হৃদয় রেখা উঠে একেবারে সোজা এখানে আসবে, এটি খুব নগণ্য দেখা যাচ্ছে। কি হতে পারে, হয়তো 1000-এ 1 জন হতে পারে, তার মধ্যে হয়তো এখানে নাও থাকতে পারেন। তাহলে নাও থাকতে পারেন কেন? মানে জ্যোতিষ যারা শিখবেন, যারা ঈশ্বরের জ্যোতি নিবেন, সেই জ্যোতি নিয়ে যারা কর্ম করবেন, তারা একটু নম্র, ভদ্র, শান্তশিষ্টই হবেন। তো তারা মানুষের মন জুগিয়ে দুটি অর্থ নিবেন, তাদের মনটা নরম হওয়াই স্বাভাবিক। তো ওই হৃদয় রেখা এসে রাহুর ক্ষেত্রে যুক্ত হয়ে সোজা এসে যে রেখা থাকবে, ওটি কিন্তু সেই হৃদয়ের মানুষ জ্যোতিষ শিখতে আসবে না, বা এটাকে পেশা হিসাবে নিতে আসবে না। আসতে পারে হয়তো গোয়েন্দাগিরি করতে, কারণ তারা ওই সেনাবাহিনীটাই নিতে চাকরি করে বেশি, বা ধরেন ওই রাগ জেদ ক্রোধ বেশি থাকে, মানে খুব অহংকারী প্রকৃতির লোক হয়। তো দেখা গেল আসতে পারে আমাদের এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের জুটিটি ভাঙার জন্য। এর ভিতর ঢুকলো সুচ হয়ে আর ভেঙে দিয়ে বেরিয়ে গেল, এমন করতে পারে। তো এইবার আমরা হৃদয় রেখা যখন দেখব, ফলাফল কিন্তু আপনাদের নির্ণয় করতে হবে। লোকে বলে, লোক কথা বা অনেক পণ্ডিত ব্যক্তিরা বলেছেন, হৃদয় রেখা যদি এসে বৃহস্পতির আঙ্গুল এবং শনির আঙ্গুলের মাঝখানে যায়, তাহলে ওই লোক কথা হচ্ছে হৃদয় রেখা এসে খালে পড়েছে, মানে এখান থেকে খাল অর্থাৎ নদী। ধরুন এই 2 আঙ্গুলের মাঝে ফাঁকা, যেমন আপনারা একটু দেখে নিন, ধরেন এই যে বৃহস্পতির আঙ্গুল আর ওই যে শনির আঙ্গুলের মাঝখানে ফাঁকা দেখা যায়। হ্যাঁ, দেখা যায়। যদি দেখা যায়, তাহলে এই ফাঁকায় যদি হৃদয় রেখা যায়, তাহলে লোকে বলে যে ওই ব্যক্তি যা উপার্জন করে তার কোনো রকমের সঞ্চয় হয় না, উপার্জিত অর্থ খালে পড়ে যায়। খালে মানে কি, নদীতে পড়ে বেরিয়ে যাচ্ছে। তো যে কোনো ভাবে ও বেরিয়ে যাচ্ছে, তার হাতে অর্থ থাকে না। তো এই যে অর্থ থাকে না, আমরা এটিকে কেন থাকে না, এটির কারণ কিন্তু দেখব। বইতে আপনারা দেখবেন যে হৃদয় রেখা সাউন্ড যেখান থেকে আসছে, সাউন্ড মিউট করবেন আগে গুরুত্ব হচ্ছে যে আমাদের খেয়াল রাখতে হবে, ক্লাসে যখন সূত্র দেওয়া হবে তখন কিন্তু নয়। আর প্রত্যেককে প্রস্তুত থাকতে হবে যে মিনিমাম 3 মিনিট, সর্বোচ্চ 5 মিনিট করে কথা বলার জন্য প্রস্তুত থাকতে হবে। যে যখন প্রশ্ন করবেন, একটি প্রশ্ন করে ঠুক করে চলে গেলেন হবে না, আপনার একটি প্রশ্ন করতে গেলে আরো 2টি প্রশ্নের উত্তর দিয়ে তারপরে কিন্তু বের হতে হবে। এভাবে প্রস্তুত থাকতে হবে, তাহলে শিখতে পারবেন। তো ধরুন এই যে হৃদয় রেখাটি খালে পড়ে গেছে, অর্থাৎ হৃদয় রেখাটি আমাদের এই যে ভিতর থেকে 2 আঙ্গুলের ভিতর চলে গেল, তার মানে কি, আমাদের অর্থ সম্পদ চলে যাচ্ছে। আরে অর্থ সম্পদ এটি তো আর ভাগ্য রেখা না, এটা তো হৃদয় রেখা। তাহলে হৃদয় রেখা মাঝখানে যাওয়া মানে অর্থ কেন চলে যাচ্ছে, এটির কিন্তু একটুই প্রশ্ন আমার থেকে যায়। বিদগ্ধ জ্যোতিষ পণ্ডিতদের চরণে নমস্কার জানিয়ে আমার প্রশ্ন আমি আমার এই ক্লাসেই উপস্থাপন করলাম। দেখবেন যে এই কথাটি লেখা আছে। কিন্তু আমি বলবো যে যদি হৃদয় রেখা হৃদয় হয়, তাহলে কেন অর্থ আমার ওখানে যাচ্ছে? এটি কি অর্থের রেখা?
আমি বলবো হতে পারে, হ্যাঁ, ওই সেই বিদগ্ধ পণ্ডিত জ্যোতিষ ব্যক্তিদের কথা হতে পারে যে তোমার অর্থ চলে যাওয়ার কারণে মনোকষ্টটি হয়েছে। তাহলে অর্থ চলে গেছে কোন কারণে? ওই যে কারণ বের করতে হবে। আমাদের চন্দ্র থেকে মনের কারক, চন্দ্রের চতুর্থ থেকে বন্ধুর কারণ, বান্ধবীর কারণ, চতুর্থ থেকে মা মেয়ের কারণ, পঞ্চম থেকে পিতা ছেলের কারণ, এমনকি মানে ওই পিতা ছেলে মানে পুত্র চলে গেছে। এইবার উত্তরাধিকার পঞ্চম থেকে, আবার নবম থেকেও আমরা চলে আসব আমাদের ভাগ্য কি রয়েছে। যেমন নামকরণের ক্লাসটি মাথায় রাখবেন যে নামকরণের ক্লাসটি কিন্তু আমরা করেছিলাম যে রাশি অনুপাতে নামের আদ্যক্ষর, লগ্ন অনুপাতে নয়। তো হৃদয় কিন্তু লগ্ন থেকে দেহ মন বিচার করা হয় প্রথম সূত্র, আর আমি বলবো প্রথম সূত্র রাশি থেকে মন বিচার করা হবে। রাশির চতুর্থ ঘর, রাশির পঞ্চম ঘর, তখন আমরা দেখবো রাশির নবম ঘর, তখনই আমরা চলে আসবো যে দেখেন এইবার লগ্নের চতুর্থ ঘরকে আমরা 3 নাম্বার গুরুত্ব দিয়েছি, তখন ধাপে ধাপে আমরা গুরুত্ব দিতে দিতে যাব। তো হৃদয় রেখাটি খালে পড়েছে, অর্থাৎ 2 আঙ্গুলের মাঝখানে পড়েছে। এখন আমরা কি করব? এটা তো আর টেনে এক পাশে সরিয়ে দিতে পারবো না, ইচ্ছা করলে তো সরিয়ে দেওয়া সম্ভব নয়। এই যে আমারও কিন্তু খালে পড়েছে, কিন্তু খালের উপরের অংশ শিরিষ কাগজ দিয়ে ঘষে ঘষে মুছে ফেলেছি। এই যে এইখানেই পড়েছিল, কিন্তু মুছেছি, রোজ মুছি, সকালে ঘুম থেকে উঠে রাত্রে শোয়ার সময় মুছি, মুছতে মুছতে একটু একটু করে যেন মুছে, যে উপরের অংশ মুছে খাল বরাবর ছিল, কিন্তু সেটি ভ্যানিশ করার চেষ্টা করেছি। এই চেষ্টা আপনাদেরও করতে হবে। তো যখন আমাদের এই দেখতে হবে যে শনি এবং বৃহস্পতির মাঝখানে হৃদয় রেখাটি চলে গেছে, তার কারণে আমাদের মনের কষ্টটি পাচ্ছি। এটি কিন্তু শনি তার প্ল্যানেটে খারাপ থাকবে, আর বৃহস্পতিও কিন্তু তার প্ল্যানেটে খারাপ থাকবে, অর্থাৎ বৃহস্পতি তাকে শুভ ফল দিতে পারবে না, আর শনি কিন্তু তাকে কোনো ক্রমেই ওই হৃদয় রেখা চলে যাওয়া ঠেকাতে পারছে না। মানে ওই ফাঁকাটি যদি আঙ্গুলের মাঝখানে না থাকতো, এই ফাঁকাটি যদি বন্ধ করতাম শিরিষ কাগজ দিয়ে না ঘষে, তাহলে রেখাটি কিন্তু এই বরাবর গিয়ে এখানে নামতে পারতো না। এটি কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এই ফাঁকাটি যদি আমরা কোনো কিছু দিয়ে, আঠা দিয়ে বা কোনো কিছু দিয়ে লাগিয়ে বন্ধ করে দিতে পারতাম, সেটি হতো আমাদের লাভ। কিন্তু আমাদের লাভ কিন্তু হয়নি, শেষ কাগজ দিয়ে ঘষে কিন্তু কাজ হলো না। অর্থাৎ শনি যদি দেখেন, এই যে বৃহস্পতি দেখেন, এই যে এখান থেকে দেখেন নিচু, দেখেন একেবারে বৃহস্পতি ক্ষেত্রটি নিচু, আর শনি কিন্তু এই জোলা, এই তখন দেখতে হবে আমাদের এখানে কিন্তু এই দেখেন শনি চতুর্থে বসে আছে, আর বৃহস্পতি কিনা এই রাশির সপ্তমে বসে আছে। এই দেখুন তাকিয়ে, সে শুক্র রবি যুক্ত। এইবার বৃশ্চিক লগ্ন মিথুন লগ্নে যখন যাবেন, তখন বৃহস্পতি কি দিচ্ছে, শনি কি দিচ্ছে, আর রাশি থেকে আপনার বৃহস্পতি কি দিচ্ছে, শনি কি দিচ্ছে, এটি কিন্তু বুঝতে হবে। আর ক্লাস নাম্বার কিন্তু 7, এটিও একটু মাথায় রাখতে হবে। যদিও কে বলতে পারবেন যে মিথুন লগ্ন সাপেক্ষে আমাদের কি বলা হয়েছে, শনি বৃহস্পতির কথা শুভ অশুভ কিছু বলা হয়েছে? স্যার মিথুন লগ্নের ক্ষেত্রে স্যার রবি মঙ্গল বৃহস্পতি পাপ স্যার, শুক্র রাজ্যকারক গ্রহ, শনির কথা এবং কিছু বলা হয়নি। হ্যাঁ, শনির কথা কিছু বলা হয়নি। তাহলে বৃহস্পতি পাপ গ্রহ দেখুন মিথুন লগ্নের ক্ষেত্রে সে দ্বাদশে বসে আছে, সে কিন্তু কর্মপতি এবং রাশিপতি, অর্থাৎ ষষ্ঠপতি। তাহলে কর্ম এবং ষষ্ঠপতি সে দ্বাদশে রয়েছে। লগ্ন থেকে মনের বিচার আপনারা পরে করে নেবেন, যে দেখেন মনটা বৃহস্পতি এখানে কি দিচ্ছে। এবার বৃশ্চিক লগ্নে কি, বৃশ্চিকের ক্ষেত্রে বলেন, চন্দ্র বৃহস্পতি শুভ, চন্দ্র বৃহস্পতি শুভ। তাহলে আর বৃহস্পতি মারক, বৃহস্পতি মারক। তাহলে এইবার চন্দ্র দেখুন বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে চতুর্থ ভাবে শনি বসে আছে। তাহলে চতুর্থ ভাবে শনি বসে আছে, আমাদের ক্লাস হচ্ছে কত তারিখে দেখেন, 4 আর 2 6, মানে চন্দ্র গ্রহণ হয়েছে, আর সঙ্গে কেতু, আর ক্লাস নাম্বার 7 কেতু। তো আমরা ওগুলো বাদ দিলাম। তার চতুর্থ ভাব কি শুভ না অশুভ, এখানে বলতে হবে।
মিথুন লগ্নে বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে চতুর্থ ভাবস্থ শনি এ কি শুভ নিজ গৃহে না অশুভ? ভেবে দেখেন, পরে ভেবে দেখেন। আর কি বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে আমাদের বৃহস্পতি সপ্তমে শুক্র যুক্ত হয়ে, বুধ শুক্র যেখানে বৃশ্চিক লগ্ন সাপেক্ষে পাপ এবং মঙ্গলও পাপ, তো মঙ্গল পাপ পঞ্চমে পাপস্থ হয়েছে, বৃহস্পতি কিন্তু শুক্র যুক্ত হওয়ার কারণে, নিজ গৃহে শুক্র থাকার কারণে ওই বৃহস্পতি কিন্তু রাশি সাপেক্ষে আর শুভ দিল না। তো যাই হোক, এগুলো আমরা ভাব বিচার আমরা শিখবো, আমরা নোটগুলো আজকে করে নিলাম। তো এই যে হৃদয় রেখা আমাদের নিচে পড়লো, এটি হচ্ছে শনি এবং বৃহস্পতি। দেখবেন ওই প্ল্যানেটের রাশি থেকে যদি হৃদয় রেখা কখনো এই তর্জনী এবং মধ্যমা আঙ্গুলের মাঝখান বরাবর থাকে, তাদের দেখবেন যে শনি এবং বৃহস্পতি দুটি গ্রহ তাকে, মানে দুটি গ্রহই দুর্বল। দুটি গ্রহ যদি সবল থাকে, রেখা ওখান থেকে ফিরে আসতে বাধ্য। কেন বললাম? একটু আগে বললাম যে হৃদয় রেখাটি যদি সোজা হয়ে রাহুর ক্ষেত্রে আসতো, সেই ব্যক্তি জ্যোতিষ শিখতে আসতো না। কেন? কারণ হচ্ছে কি, শনি যার দুর্বল থাকবে, বৃহস্পতি যার দুর্বল থাকবে, বৃহস্পতির নেগেটিভ দিক বাচাল, বধির, অপব্যয়, নিন্দু, এই চারটি গুণ যার থাকবে সে তো আর জ্যোতিষ শিখতে আসবে না। যে বাচাল, যে বধির, যে অপব্যয়, যে নিন্দু, এরা আসবে না, দেখবেন আসবে না। এইবার যদি আসেন শনির হচ্ছে বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়, যে এগুলো সর্বদা কামনা করবে, সে ব্যক্তিও জ্যোতিষ শিখতে আসবে না, ঈশ্বরের জ্যোতি নিতে সে আসবে না, আর ঈশ্বরও তাকে তার দরবারে জায়গা দেবে না। তখন আমাদের ওই যে বিচার্য বিষয়, দেখবেন যে ওটি আর প্রয়োজনে আসবে না। এটি কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে হৃদয় রেখা কি হলো? আমাদের গিয়ে হাতে যুক্ত হলো, মানে বৃহস্পতি আর শনির আঙ্গুলের মাঝ বরাবর। এটি ভিন্ন। এবার গেলাম আমরা 1 নাম্বার হাতে, হৃদয় রেখা এসে বৃহস্পতির ক্ষেত্রে আসলো। তাহলে বৃহস্পতির ক্ষেত্রগত হৃদয় রেখা, মানে বুঝতে হবে যে বৃহস্পতির ক্ষেত্রযুক্ত হৃদয় রেখা প্ল্যানেটে দেখতে হবে। তখন দেখতে হবে যে রাশি সাপেক্ষে বৃহস্পতি, বুধ শুভকারক গ্রহ, বা বুধ বৃহস্পতি যুক্ত হয়ে আছে, বা বুধ বৃহস্পতি দিষ্ট হয়ে আছে, এটি কিন্তু শুভকারক হৃদয় রেখা। জ্ঞানী, গুণী, মানী, ধর্মাশ্রয়ী, শান্ত, শিষ্ট, নম্র, ভদ্র মানুষ, অর্থাৎ বুধের শুভগুণ, বৃহস্পতির শুভগুণ নিয়ে সেই ব্যক্তি একসঙ্গে সেগুলোকে কবজা করেছে। এটি বুঝতে হবে। শুধু শিখলে হবে না যে হৃদয় রেখার নিচের থেকে করাতের মতো রেখা হয়েছে, মানে সে শত্রুতে ভরা, অর্থাৎ প্রচুর শত্রু, এ শিখলে হবে না। হৃদয় রেখা থেকে ঊর্ধ্বগামী রেখা গেছে, শনির ক্ষেত্রে গেছে কি হয়েছে, বা রবির ক্ষেত্রে গেছে কি হয়েছে, এটি শিখলে খালি হবে না, ওটা দিয়ে হৃদয় বিচার করা যাবে না। প্রত্যেক রেখার ক্ষেত্রেই কিন্তু বলেছি যে রেখায় তিল, জব, বিন্দু, ছেদ এগুলো অশুভ, এটি বলেছি। তো যে কথা বলতেছিলাম যে হৃদয় রেখার নিচে শুধু বুঝলে হবে না যে এভাবে শাখা রেখা রয়েছে, তার মানে প্রচুর শত্রু রয়েছে, এটি শুধু পড়বেন। কিন্তু শাখা রেখাটি মঙ্গলের ক্ষেত্রে আসছে, কি নিয়ে শত্রুতা হতে পারে? মঙ্গলের ক্ষেত্রে আসছে জমি জমা নিয়ে হতে পারে, রক্তের বন্ধন নিয়ে হতে পারে, মঙ্গল দুষ্ট হয়ে মাঙ্গলিক দোষ, দাম্পত্য জীবন নিয়ে হতে পারে। হৃদয় রেখার থেকে রেখা এসে করাতের মতো হয়েছে, কেতুর ক্ষেত্রে আসছে, তাহলে বুধ আর কেতু, মানে কেতু তার বুদ্ধি ভ্রংশ ঘটাতে পারে, কেতু তার মস্তিষ্ককে ভিন্ন দিকে নিয়ে যেতে পারে, কেতু তার গবেষণায় বাধা সৃষ্টি করতে পারে, কেতু তার গুপ্ত শত্রু দিতে পারে, আবার গুপ্ত জ্ঞানও কিন্তু দিতে পারে। এটি কিন্তু ভাবতে হবে। এইবার হৃদয় রেখা এসে করাতের মতো হলো, দ্বিখণ্ডিত হলো মাথায় গিয়ে, অর্থাৎ তার মনটা দুইমুখী চিন্তা চেতনা থাকলো।
কিন্তু দুটি রেখাই যদি বৃহস্পতির ক্ষেত্রে সমাপ্ত হয় তাহলে দুটোই কিন্তু শুভ গুণ বিশিষ্ট হয়ে থাকে। যদি একটি ঘুরে এসে এই রাহুর ক্ষেত্রে মিলিত হয় তখন গ্রন্থকাররা বলেছেন যে তারা পাগল হয়, ব্রেনে কোনো না কোনো ত্রুটি থাকে। কিন্তু ত্রুটি থাকলেও আমি বলবো যে ত্রুটি থাকুক, ত্রুটি তার আছে, আমরা দুনিয়ায় কোনো না কোনো কিছুর পাগল আছি। যদি পাগল না থাকবো তাহলে তো আর ওই ক্লাস শুরু হওয়ার 2 মিনিট আগে নিশ্চয়ই আসি। না আসলে বোর্ডটা রেডি করার পরে আপনারা যখন স্ন্যাপটা ওপেন করা দেখেন তখন কিন্তু এই 3 লাইন লেখা, এগুলো লেখা, হাত আঁকানো, ছক আঁকানো, এগুলো করেই কিন্তু আমি ক্লাস সবসময় ওপেন করি। এটা কিন্তু বুঝতে হবে। আপনারাও যদিও আগে থাকেন, আগের থেকে রেডি হওয়ার চেষ্টা করেন, আপনাদেরও যে প্রচেষ্টা নেই তা কিন্তু নয়। অর্থাৎ দুজনেরই সম্মিলিত প্রচেষ্টা, তবেই না আজ এই ক্লাস এখানে দাঁড়িয়েছে, এটি কিন্তু বুঝতে হবে। তো সেই যে আমরা যে পাগল, কোনো না কোনো কিছুর পাগল, এটা এই যে জ্যোতিষ শেখার পাগল, এটাও তো হতে পারি। শুধু যে বলবো যে সে পাগল হয়ে পাগলামি করবে, তো এই পাগলেরও তো শ্রেণী বিভাগ থাকে। সেই শ্রেণীটা কোন শ্রেণী এটি কিন্তু বুঝতে হবে, এটি আমাদের বুঝে নেওয়া কিন্তু দরকার। আচ্ছা, সমীরণ বাবু লাইন থেকে চলে গেলেন। আচ্ছা, সমীরণ বাবুর ম্যাডামকে দেখেছিলাম কিন্তু কথা বলা হলো না ওই সময়। যাই হোক, তো এইবার আমাদের হৃদয় রেখার ঊর্ধ্বগামী রেখা, এগুলো নিয়ে আপনারা পরবর্তীতে পাবেন কিছু ক্লাস। এই ধরেন ঊর্ধ্বমুখী হয়ে হৃদয় রেখার ভিতর থেকে বুধের ক্ষেত্রে, রবির ক্ষেত্রে, বা ধরুন শনির ক্ষেত্রে, বৃহস্পতির ক্ষেত্রে সব জায়গায় গেছে। এগুলো হচ্ছে ফলিত জ্যোতিষ, মানে ফলাদেশ কি হবে। তার আগে কিন্তু আমাদের অনুধাবন করতে হবে যে ফলটা কি হতে পারে। এই রেখা কি এইভাবে খাড়া হয়ে ওঠে না উপর থেকে নামে? যদি যায় তাহলে কিন্তু আমাদের বুঝতে হবে এই রেখার ভিতর থেকে কলম টেনে এইভাবে উঠাতে হবে, এইভাবে কলম টেনে এভাবে উঠাতে হবে, এইভাবে কলম টেনে এভাবে উঠাতে হবে। এটি কিন্তু মাথায় রাখতে হবে। এইভাবে উঠায় এভাবে নিয়ে আসতে হবে, রেখার ভিতর থেকে টান দিয়ে নিয়ে এভাবে নিতে হবে। শুধু এই যেভাবে দিলাম এটি কিন্তু নয়। কি স্তব্ধ হয়ে গেলাম না? কি হলো? না স্যার, হ্যাঁ, ঠিক আছে। হৃদয় রেখার এই যে রেখাগুলো এইভাবে কিন্তু ওঠে না। যখন ওঠে, যদিও দাগটি নিচের থেকে দিয়েছি, এটিও নিচের থেকে দিয়েছি, কিন্তু দাগ বুঝতে হবে এভাবে কখনোই হৃদয় রেখার রেখা উঠবে না, বরং এইভাবে উঠলে এই নামবে, এইভাবে নামবে। এইটা রাইট। তখন কিন্তু এটি রবি রেখার ফল দেবে, এটা শনি রেখার ফল দেবে, এটা বৃহস্পতির ক্ষেত্র থেকে নামা রেখার ফল দেবে, এটা কিন্তু বুধের ক্ষেত্র থেকে নামা রেখার ফল দেবে। এটি কিন্তু ছোট রেখা। সমীরণ বাবু নমস্কার, এইমাত্র আপনার কথা বলতেছিলাম। আমরা ম্যাডামকে দেখলাম কিন্তু একটু পরিচয় করাতে পারলাম না সবার সঙ্গে। তো নমস্কার ম্যাম। হ্যাঁ, ভালো আছেন নিশ্চয়? ভাবলাম যে এখন ক্লাস করব। ও আচ্ছা আচ্ছা। যদিও আমরা একটু দূরে আছি। হ্যাঁ, আমি তো স্যার আপনার 6টা ক্লাস মিস করলাম। এগুলো আমি কিভাবে আবার কভার করব সেটা ভাবছি। এটা গ্রুপে দেখে নেবেন। আপনার একটু পরিচয়টা দেন, আপনার পরিচয়টা একটু দেন, সবাই একটু পরিচয়টা নিক। টায়ার ওয়ার্কের মধ্যে এখন আমরা ঠিকানা কথা বলে থাকি। নমস্কার দাদা। হ্যাঁ হ্যাঁ, আপনার পরিচয়টা দিন, আপনি বর্তমানে কি করছেন আর কেন এই শিক্ষার প্রতি আপনার আগ্রহ, একটু পরিচয়টা দিন। স্যার আমি তো বুঝতে পারছি না স্যারের কথা। আচ্ছা আচ্ছা বুঝতে পারো 1 মিনিট। আচ্ছা শোনেন, আমি বলি, আমার যেটা ভুল থাকে পরবর্তীতে আপনারা জেনে নিয়ে। ইন্দ্রা দুজনই কানাডিয়ান প্রবাসী,
বাংলাদেশে ওনাদের জন্মস্থান। তো ধরুন সমীরণ বাবু, আপনারা জানেন যে উনি দীর্ঘদিন ধরে ক্লাস করছেন, প্রায় 1 বছর আমাদের গত ব্যাচের শিক্ষার্থী। তো এই গত বছর 1 বছর ধরে শিক্ষা গ্রহণ করে উনি কতটুকু জেনেছেন, ভালো মানের জব করেন কানাডিয়াতে, এবং ওনার থেকে ওনার এই যে সহধর্মিনী আরো ভালো জব করেন। উনি ইউনিভার্সিটির কি একটা পদে উনি যোগদান করেছেন নতুন। তো ওনার ওর শখ যে আমিও একটু জ্যোতিষ শিখবো, ওই ঠিক 5 ভাইয়ের নেতা বা নেতৃত্ব শেখার মতো মানে ওনার ইচ্ছা। এবং সেটি কথা হচ্ছে মানব জীবনের উপর আমি একটু একটু করে প্রয়োগ করে দেখব যে জীবনে কি হয়। তো এই যে শিক্ষার বয়স নেই, ওনাদের কি জ্যোতিষ করে 2 টাকা উপার্জন করার জন্য করতে হবে তা কিন্তু নয়। শিক্ষায় কিন্তু ওনারা অনেক করেছেন, অর্থ কিন্তু অনেক উপার্জন করেছেন, অনেক দেখেছেন, আর চাই না। তারপরেও এই শিক্ষাটি কি এটি জানতে চাই। এর ভিতর থেকে গাড়িতে বসে ওনারা সুদূর কোথাও যাত্রা করছেন বা অফিসে যাচ্ছেন বা হয়তো কাজে যাচ্ছেন, তার ভিতরেও ক্লাস করছেন। তো আমাদের এটি বুঝতে হবে যে আমরা চলার পথে কেমন কিভাবে শিখব। আমার জীবনে 2001 সালের 1 জানুয়ারি থেকে অদ্যাবধি জ্যোতিষের বাইরে কোনো বন্ধু হয়নি। কোনো আলোচনা করলে জ্যোতিষিক আলোচনা হতে হবে। যেমন অনেকে আছেন যে আমরা ওই বিমার একটি ট্রেনিং এ আমি শুনেছিলাম, বিমা কোম্পানির একটি ট্রেনিং অনুষ্ঠানের আমি মনে হয় 15-20 মিনিট একটি গেস্ট হিসাবে ছিলাম। শুনেছিলাম যে আমাদের ক্লায়েন্ট যদি ক্রিকেটার হয় ক্রিকেট নিয়ে আলোচনা করো, আমার ক্লায়েন্ট যদি ফুটবলার হয় ফুটবলার নিয়ে আলোচনা করো, আমার ক্লায়েন্ট যদি হয় মানে চোর হয় চুরি বিষয় নিয়ে আলোচনা করো, আমার ক্লায়েন্ট যদি ডাক্তার হয় মেডিকেল নিয়ে আলোচনা করো। অর্থাৎ আলোচনা করে তার হৃদয়ের মধ্যে ঢোকো, হৃদয়ের মধ্যে ঢুকে তারপর তাকে বলো যে হ্যাঁ একটি ইন্স্যুরেন্স উন্নত বিশ্বে এত গুরুত্বপূর্ণ। দেখুন আপনার গাড়ির একটি ইন্স্যুরেন্স থাকছে না, মাত্র 500 টাকা দিয়ে ইন্স্যুরেন্স করা যায়, ইন্স্যুরেন্সের জন্য মামলা হলে 2000 টাকা দণ্ড। তো তার থেকে আপনারা এটি করে রাখুন, আজ না হোক কাল অ্যাক্সিডেন্ট হতেই পারে। আজকের 1000 টাকার ইন্স্যুরেন্স কাল কিন্তু আপনাকে আপনার সন্তানকে বড় অঙ্কের কিছু দিয়ে সহযোগিতা করবে। তো এই যে আমরা বাঙালি করতে চাই না, অর্থাৎ হৃদয়ের মধ্যে ঢুকতে চাই না। আমরা মানুষের দেখা হলে আর যা দরকার হয় নমস্কার নয় সালাম একটা কিছু দিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে যাই, কিন্তু তার হৃদয়ে ঢুকতে আমাদের কি করণীয় সেগুলো কিন্তু করতে হবে এই হৃদয় রেখার ভাগ্য জানার জন্য। এটি হচ্ছে মূল উদ্দেশ্য আমাদের। শুধু 2 টাকার ওই ছোটি বই কিনলাম বা 200 টাকা দিয়ে বই কিনলাম, আর ওই করাতের মতো রেখা থাকলো, শত্রু হলো, ঊর্ধ্বগামী রেখা থাকলো, ভাগ্য পাল্টে দিল, আবার হৃদয় রেখা সোজা আসলো বৃহস্পতি ক্ষেত্রে, জ্ঞানী গুণী মানি হলাম, আবার ভাগ হয়ে গেল, পাগল হলাম, আবার সোজাসুজি গেল, বহু গুণে জ্ঞানান্বিত হলাম, আবার ঘুরে এসে দেখা গেল কেতুর ক্ষেত্রে আসলো, তাহলে আমাদের গুপ্ত বিদ্যায় পারদর্শী হলাম, মহাতান্ত্রিক ব্যক্তি হয়ে গেলাম, ইত্যাদি ইত্যাদি শিখলে কিন্তু হবে না। এবার আমাদের টিটু বাবু, যিনি আমাদের এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের শিক্ষক নিয়োগ দিয়েছেন, ওনাকে আমি 10 মিনিট এই সূত্রের ব্যাপারে একটু আলোচনা করার সময় দিচ্ছি। 10 মিনিট আগে যে সকালে আমার কিছু খেয়ে আসা হয়নি, তার জন্য কিছু আগে আপনাদের রেখে খেতে যাবো এই জন্য। তো ঘটনা হচ্ছে আমরা কেন এই রাশিকে প্রাধান্য দিলাম, আমরা কেন চতুর্থ ভাবকে দেখছি, মন বিচার করার ক্ষেত্রে আমাদের কোন কোন জায়গায় দেখতে হবে। দেখুন আজকে কিন্তু আমরা এই যে 4 নাম্বার ভাব কেতুকে যে আমরা 3 নাম্বার স্থানে স্থান দিয়েছি, তো সেই কেতু এখানে 3-এ বা ওই লগ্নের চতুর্থে কেতু আমরা 3 নাম্বার দিয়েছি, তো হচ্ছে স্তর অনুযায়ী ধাপ অনুযায়ী। তো 4 নাম্বার ভাবে কেতু আজ আমাদের ক্লাস আমাদের মনে আনন্দ দেবে না কষ্ট দেবে, বা এই শিশুর মনটা কেমন হবে, চতুর্থে কেতু থাকার কারণে তার হৃদয় রেখা কেমন হবে, সে কেমন পাবে। এবার চতুর্থপতি বুধ
সে কিনা একাদশে বসে আছে শনি এবং রাহু দৃষ্ট হয়ে। তো শনি রাহু দৃষ্ট বুধ যে কিনা আমার লগ্নপতি এবং চতুর্থপতি। একটু আগেই বললেন যে মিথুন লগ্নের ক্ষেত্রে মঙ্গল, বৃহস্পতি এবং রবি তিনটি গ্রহ পাপ, অর্থাৎ বুধ লগ্ন চতুর্থপতি কিছুই নয়। কিন্তু যে বুধ কিনা রাহুর দৃষ্টি পড়লো, শনির দৃষ্টি পড়লো, সে আয়ভাবে বসে থাকলো। এই বুধ আমার হৃদয়ের ক্ষেত্রে কত প্রাপ্তি দেবে এটি আমাদের অনুধাবন করতে হবে। এবং এই চতুর্থপতি হিসাবে সে একাদশে থেকে আমাদের মন কতটা ভরিয়ে রাখতে পারে, না মনে কষ্ট দিতে পারে। আর চতুর্থ ভাবে কেতু থেকে রাহু মঙ্গল দৃষ্ট হয়ে, কেতু থাকা মানে রাহু দৃষ্ট থাকবে, তো মঙ্গল দৃষ্ট হয়ে এই চতুর্থ ভাবকে অর্থাৎ এর মনকে কেমন রাখতে পারে, এই সকল বিষয় নিয়ে একটু সফটটা একটু বুঝুন। আমি আপনাদের কাছ থেকে 10 মিনিট সময় নিচ্ছি, একেবারে ঘড়ি ধরে 10 মিনিট। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, নমস্কার। নমস্কার। নমস্কার সবাইকে। নমস্কার। ম্যাডাম ভালো আছেন তো? এই তো দাদা, এতদিন খুব ব্যস্ত ছিলাম, তো এখন একটু ইউনিভার্সিটির ইয়েটা কমেছে, ব্যস্ততাটা একটু, আমি ভাবলাম না এখন স্টার্ট করি, আপনার সাথে এই জন্য যোগাযোগ হয়নি, খুব ব্যস্ত ছিলাম। খুব খুশি হলাম আপনি আবার আমাদের পাশে আসলেন, খুব খুশি হলাম। থাকবেন, বলবেন যে কোন সমস্যা হলে ফোন করবেন। আপনাদের সাপোর্ট লাগবে আমার, কারণ আমি তো কতগুলো ক্লাস করিনি, কিন্তু আমি কিছু বুঝতে পারছি না। অবশ্যই অবশ্যই। আচ্ছা, আজকের এই যে সবাইকে নমস্কার। আজকে যে স্যার একটা এই প্রশ্ন রেখে গেলেন যে জাতকের মন কিরকম হবে। আমরা মন কেন চতুর্থ ঘর থেকে নির্ণয় করব, মন কেন রাশির চতুর্থ থেকে নির্ণয় করব, এই বিষয়টা একটু আগে ক্লিয়ার হয়। রাশি আর লগ্ন, লগ্ন হলো জীবনের মূল গঠন প্রকৃতি, মূল তথ্য, সারা জীবনের তথ্য। আর রাশিটি হলো দৈনন্দিন সাময়িক কাল, আজকের দিনটা কেমন যাবে। তবে কিছু কিছু ক্ষেত্রে আবার একটা প্রশ্ন আসছিল গতদিন যে রাশিকে গুরুত্ব দেব না লগ্নকে গুরুত্ব দেব। তো আমি ওই দিন বলেছিলাম যে লগ্ন রাশির মধ্যে দেখবেন কার প্রভাবটা বেশি, ওটার মধ্যে গুরুত্ব দিবেন। এটা তো আছেই। প্রকৃতপক্ষে আপনাকে খাবার দিল, শুধু ভাত দিলে, ভাত খাবার তো খেতে পারবেন না শুধু খালি ভাত দিলে, সাথে সবজিও লাগবে। ঠিক যে কোনো বিচার বিশ্লেষণের ক্ষেত্রে রাশি লগ্ন দুটোরই গুরুত্ব বেশি আছে। এমনি কোনটা বেশি দিবেন আশা করি বুঝতে পারছেন। আমরা আজকের যে বিষয়টা, যে মনটা কেন স্যারে বলল লগ্নের থেকে রাশিটার উপর গুরুত্ব দেব। রাশিটা হইল দৈনন্দিন জীবন, আজকের মনটা কেমন যাবে। একটা তো লগ্নের চতুর্থ কেতু আছে, তাইলে লগ্নের চতুর্থ কেতু কি ফল, আর লগ্নের চতুর্থে রাশির চতুর্থে শনি, এটার কি ফল। এই লগ্নের চতুর্থে কেতু মানে কি কেউ বলতে পারবে না? লগ্নের চতুর্থ কেতু, এই কেতু আবার মঙ্গল দ্বারা দৃষ্ট। মঙ্গল দ্বারা দৃষ্ট হলে মঙ্গল হতে পারে পাপ, তবে মঙ্গলের সাথে কেতুর খুব ভালো সম্পর্ক আছে। আবার রাহু দ্বারা দৃষ্ট। চতুর্থ কেতু শুভ ফল দাতা নয়। কেতু একমাত্র লগ্নের দ্বিতীয়, নবমে, দশমে, একাদশে ভালো ফল দেয়। তাইলে জাতকের লগ্ন অনুসারে জাতকের মনটা সারা জীবনের যে মূল প্রকৃতি, তার মনের মধ্যে কিছু তার বন্ধু বান্ধবের দ্বারা সে এই ভুল বোঝাবুঝি হবে, মায়ের সঙ্গে কিছু অদৃশ্য কারণে ভুল বোঝাবুঝি হবে, বন্ধু বান্ধব দ্বারা তার কিছু মিসিং হবে, মিসগাইড হবে, প্রতারিত হবে। আর এই যে রাশির সাপেক্ষে আমার জন্য এটা রাশি,
না, আমি এখন আমি পূজা দেবো না, যাবো, তুমি আমার নামে নিয়ে আসো, আমি মনে করি তাহলে হবে। আচ্ছা ম্যাডাম কাইন্ডলি একটু মিউট করে নেন। সমীরণ দা কাইন্ডলি একটু এই ও mute করে- সরি দাদা, ইয়া ঠিক আছে দাঁড়ান। কিছু হবে না। গুরুজি এই রাশির চতুর্থ থেকে আমরা মন নির্ণয় করবো। রাশির চতুর্থে বসে আছে শনি। তো শনি বৃশ্চিক রাশি তৃতীয় পতি চতুর্থ পতি। তো তৃতীয় পতি চতুর্থ পতি হলো শনি সম্বন্ধে কিছু বলেনি, মনে হচ্ছে বলেনি। এটা চতুর্থ হিসেবে কেন্দ্রপতিত্ব শুভরই এখানে মনে হচ্ছে বেশি ধরা হচ্ছে। এখানে শনি নিজ গৃহে তার মূল ত্রিকোণে বসে আছে। তাহলে এই জাতকের হৃদয়ে স্বচ্ছতা থাকবে, নিট এন্ড ক্লিনতা থাকবে। হতে পারে শনি তৃতীয় পতিতে দোষ আছে, তারপরেও শনি মূল ত্রিকোণে বসে আছে, তার মধ্যে নিট এন্ড ক্লিন স্বচ্ছতা একটা থাকবেই। তৃতীয় পতির দোষ একটা থাকলেও যেহেতু চতুর্থ বসে আছে মূল ত্রিকোণে শান্ত করে, তার মধ্যে নিট এন্ড ক্লিন স্বচ্ছতা থাকবে তার মনের মধ্যে। এখন আপনাদের আরেকটা প্রশ্ন আসলো যে এই যে বুধ কিরকম ফল দিবে। এমনি লগ্ন সাহেবকে একাদশে বুধ শুভ ফল দেয়, ঠিক আছে, একাদশে বুধ শুভ ফল দেয়, লগ্ন সাহেবকে শুভ ফল দেয়। কিন্তু ওই বুধ তো বসে আছে মঙ্গলের ঘরে, এমনিতে তো সে শত্রু করে বসে আছে, তারপর রাহু দ্বারা দৃষ্ট, তাহলে কি শুভ ফল দিতে পারবে? তারপরে যে এই যে চতুর্থ এই লগ্নে চতুর্থ কেতু বসে আছে এখানে, এই যে তাহলে কি তার এই বুধ শুভ হবে? তার মধ্যে বুদ্ধি বিকৃতি আসবেই। তার বুধ তার সঠিক চিন্তা ভাবনা, তার একাগ্রতা সঠিক জায়গায় নিতে পারবে না। ওই যে একটা হৃদয় রেখা স্যার বলল যে হৃদয় রেখায় এসে ওই রাহুতে নেমে যায়, ওই তার হৃদয় রেখা গিয়ে রাহুতে নামার সম্ভাবনা বেশি এখানে। এখন বলেন তো আপনারা বলেন তো যে এই যে রাশি সাপেক্ষে রবি শুক্র বৃহস্পতি, বৃশ্চিক রাশি সাপেক্ষে চন্দ্র বৃহস্পতি শুভ। তো চন্দ্র বৃহস্পতি তো কানেক্টেড হয়েছে, তার মন তো হৃদয় ভালো থাকার অবশ্যই কথা, কিন্তু সাথে তো শুক্র বসে আছে। রবি বসে থেকে এখানে কি করবে? শুক্রের স্বয়ং নিজের ঘর সপ্তম দ্বাদশ ঘর, এই বৃহস্পতি চন্দ্রকে কতটা সাপোর্ট দিতে পারবে? কারণ বৃহস্পতি সে নিজেই এখানে একটা নাশস্ত স্থানে বসে আছে, মানে ডেস্ট্রয়েড স্থানে বসে আছে, অসহায় স্থানে বসে আছে, পীড়িত স্থানে বসে আছে, সাথে আবার শুক্র, গড়টাও শুক্রের। তো পাওয়ারটা কার থাকবে? শুক্রের থাকবে না বৃহস্পতি থাকবে না রবি থাকবে? রবি বৃহস্পতির মধ্যে ভালো বন্ধুত্ব আছে, কিন্তু এই বন্ধুত্ব শুক্র কি হতে দেবে? এই রবি বৃহস্পতির পাওয়ার কি এখানে থাকবে? থাকবে অবশ্যই। থাকবে? থাকবে না। এখানে বৃহস্পতি দৃষ্টি সপ্তমে থাকা সত্ত্বেও শুক্রের যে দৃষ্টিটা জন্য তার মন চঞ্চল হবেই। বৃহস্পতি এখানে অসহায়, রবিও এখানে অসহায়। এই শুক্রের গড়টার মধ্যে বৃহস্পতি রবি দুজনই পীড়িত, অসহায়। আর যে শক্তিশালী শুক্র সে দৃষ্টি দিয়ে রেখেছে চন্দ্রের ঘরে। রাশি সাপেক্ষে যদি বিচার করেন তার মনে শুক্রের দৃষ্টি চন্দ্রের মধ্যে আছে, তার মনের চঞ্চলতা থাকবেই। তো বৃহস্পতি চেষ্টা করবে, কিন্তু শুক্রের বলের জন্য, ক্ষমতার জন্য পারবে না। মানে টিটুদা, বলেন।
নেটওয়ার্কের প্রবলেম ওই হ্যাঁ বলেন বলেন। দুইজনে তো বৃহস্পতি তো দেবগুরু আর শুক্র দৈত্যগুরু, দুইজনের শত্রু। তা শত্রুর ঘরে গিয়ে বসছে। না ঠিক আছে, এখন ওর নিজের ঘর, আপনি শত্রুর নিজের ঘর, প্রশ্ন- সেখানে তো বৃহস্পতি তো একটু থাকবেই। হ্যাঁ, আপনার প্রশ্নটা আবার বললেন। হ্যাঁ, বলছি বৃহস্পতি আর শুক্র দুইজনের বিরুদ্ধ। হুম, সেখানে শুক্রের ঘরে বৃহস্পতি বসে আছে, তো শত্রু ভাই গিয়ে বসছে, তো এটা স্বাভাবিক, বৃহস্পতি তো একটু নমনীয় থাকবেই ওখানে। বৃহস্পতি মানে ফল দিতে চাইলেও মানে একটু সমস্যা হয় ফল দিতে, এটাই আর কি। সঠিক বলছেন, একদম পারফেক্ট বলছেন। এমনিতেই বৃহস্পতি শুক্র এক ঘরে থাকলে শুভ ফল দেয় না। আমাদের এই সনাতন অ্যাস্ট্রোলজির আমাদের এই শ্রদ্ধেয় গুরুজি ডক্টর কেসিপাল মহোদয় আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন। কিন্তু ভারতবর্ষ সহ বিভিন্ন জায়গাতে বিভিন্ন বড় বড় জ্যোতিষ শুক্র বৃহস্পতির যে ব্যাখ্যাটা একসাথে থাকে, আর আমাদের এখান থেকে যে শিক্ষার ব্যাখ্যাটা একটু আলাদা। আমাদের শিক্ষাটা হলো শুক্র বৃহস্পতি এক করে থাকলে ওই বৃহস্পতি রাহু একসাথে থাকলে যেরকম গুরুচণ্ডালী দোষ হয়, ঠিক বৃহস্পতি শুক্র একসাথে থাকলে গুরুচণ্ডালী দোষ হয়। এখানে কিন্তু একটা গুরুচণ্ডালী দোষ হয়েই গেল। আর এখানে যেহেতু ঘরটা শুক্রের ঘর, তার নিজস্ব পাওয়ার, নিজস্ব ঘর, আর বৃহস্পতি শুক্রকে এমনি সইতে পারে না, আর এসে পড়লো শত্রু করে। তো বৃহস্পতির ক্ষমতার তুলনা, বৃহস্পতির ক্ষমতা রবির ক্ষমতা এখানে তুচ্ছ বলতে প্রায় হীন। শুক্রের সাথে পারবে না রবি বৃহস্পতি। তো শুক্রের দৃষ্টি চন্দ্রের মধ্যে পড়েছে। রাশি সাপেক্ষে শুক্র দ্বাদশপতি এবং ষষ্ঠপতি। শুক্রের দৃষ্টিতে চন্দ্র থেকে যদি আমরা মন বিচার করি, তার মন চঞ্চল হবে, মন তার ডিটারমাইন্ড ঠিক রাখতে পারবে না। স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ বলেন। আমি বলছিলাম যে ঠিক আছে, আপনারা বলছেন যে মানে যেহেতু শুক্রের গ্রহ, সেখানে আপনার বৃহস্পতি কোনো ফল দিতে পারবে না, রবিও কোনো ফল দিতে পারবে না, মেনে নিলাম। কিন্তু শুক্র তো আমাদেরকে কিছু দেবে, এটা যেহেতু শুক্রের গ্রহ, শুক্র কি কিছু দেবে না? শুক্র তো অশুভ ফল দেবে। দেখেন শুক্র রাশি সাপেক্ষে কি, লগ্ন সাপেক্ষে এমনিতে দ্বাদশে চলে গেল, হয়তো দ্বাদশ ঘরটা সে আলোকিত করবে লগ্ন সাপেক্ষে। দ্বাদশ ঘরটা ব্যয়, তার ব্যয়টা ধরেন এই যেহেতু শুক্র নৈসর্গিক শুভ গ্রহ, তার ব্যয়টা বৃহস্পতি আছে, তার ব্যয়টা মন্দিরে মসজিদে বা শুভ দিকে, তার গুরু মাতার দিকে, পিতার দিকে, গুরুজনের দিকে, গুরু চিকিৎসা ক্ষেত্রে ব্যয় করাবে, ব্যয় দিবে। কিন্তু রাশি সাপেক্ষে সপ্তমে শুক্র, সে দ্বাদশপতি আর ষষ্ঠপতি। ষষ্ঠপতি তার প্রথম তো তার ষষ্ঠপতি, তার ষড়ঋপু দোষ আছে। তখন তার এই ষড়ঋপু দোষের জন্য মন চঞ্চল হবে না, সেই এই বাঁকা পথে টাকা খরচ করবে না। বুঝছি। ওখানে বুধে কি করবে? হ্যাঁ, বুধ রয়ে গেল না আবার? না বুধ তো যদি আপনার বুধ লগ্ন সাপেক্ষে যদি বিচার করেন, লগ্ন সাপেক্ষে বুধ এখানে এই লগ্ন সাপেক্ষে বুধ শুভ গ্রহ, সে একাদশে বসে আছে। একাদশে বসে আছে, কার ঘরে বসে আছে? শুক্রের ঘরে। বুধ তো বসে আছে মঙ্গলের ঘরে, মেষের ঘরে। হ্যাঁ হ্যাঁ, মঙ্গলের মেষের ঘরে। তো মঙ্গলের ঘরে, শত্রুর ঘরে বুধ বসে আছে, তো সে তো এমনি অসহায়। তারপর রাহুর দ্বাদশ দৃষ্টি, তারপর দেখেন রাহু মঙ্গলের এই মিথুন লগ্ন সাপেক্ষে মঙ্গল পাপ, যে তাহলে মঙ্গলের দৃষ্টিটা যে এই বুধের ঘরে পড়লো, তাইলে এই মঙ্গলের দৃষ্টি কিন্তু শাস্ত্রে কোথাও শুভ বলা হয়নি। এই যে মঙ্গলের দৃষ্টি নিজের ঘরে পড়লে কিছুটা সব ভালো ফল দেয়। যে কোনো গ্রহ দূর থেকে নিজের গ্রহ করে ভালো ফল দেয়। এখানে মঙ্গলের দৃষ্টি এই লগ্নের চতুর্থে,
লগ্নের চতুর্থে কন্যার ঘরে পড়লো, অর্থাৎ বুধের ঘরে পড়লো। এই মঙ্গলের দৃষ্টি, তার মধ্যে বুদ্ধিবংশ দেখা যাবে না, তার মধ্যে আমি উগ্র বুদ্ধি। বুধকে অবশ্যই স্যার, ওই আমি বুধকে ইয়েতে লিখেছিলাম, একাদশে লিখেছিলাম, এই জন্য ভুল হয়েছে। হ্যাঁ, লগ্ন সাপেক্ষে তো একাদশী আছে, হুম। রাশি সাপেক্ষে ষষ্ঠে। হ্যাঁ, রাশি সাপেক্ষে ষষ্ঠে। এখন এখানে লগ্ন রাশি সাপেক্ষে মানে কোন ক্ষেত্রেই বুধ এখানে খুব একটা ভালো ফল দিতে পারবে না। আচ্ছা। এক, রাহু ধাতু দৃষ্টির জন্য, দ্বিতীয়ত বুধ বসে আছে পীড়িত করে। আচ্ছা বলেন, এই চার্টে আপনার বুধ কি মেষে আছে না আপনার বৃষতে আছে, এটা আমি ক্লিয়ার হতে পারতেছি না। ঠিক আছে, মেষের করে ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, হিমাংশু বাবু, তারপরে শুভম, তারপরে ধনঞ্জয় বাবু, আর আমার একটা বাবু, যারা যারা আছেন সবাই দু একটা প্রশ্ন করুন সবার মন থেকে। আগে স্যার, আপনারা যে হ্যাঁ বলেন। আর এই যে আমি আমার যে এই আপনার এই হৃদয় রেখা আমি দেখতেছি আমার মাঝখান দিয়ে ঢুকে গেছে, কিন্তু স্যার এটার আমি রেজাল্টটা বলতে পারতেছি না। মানে এইটা কি আসলে আপনি দেখে কি বলতে পারবেন? আচ্ছা, মুখে বলেন, হৃদয় কোথায় মাঝখানে ঢুকে গেল? বৃহস্পতি আর বৃহস্পতি আর শনির মাঝখানে, ওই যে মাঝখানে যে ফাঁকা দিয়ে জায়গাটা ঢুকে গেল। হ্যাঁ, মানে ঢুকে গেল মানে কি, আমি মানে আবার অর্ধেক মুছেও গেছে। আপনি কি একটু দেখাইতে পারি হাতটা? অবশ্যই দেখান। দেখান। আপনি আমাকে পুরা ডিটেলস বলে দেন। পুরা ডিটেলস বলে দেব। আচ্ছা, দেখতে পাচ্ছি, চলবে। দেখেন এখানে কিন্তু এই সবাইকে একটু দেখান, আমি একটু সবাইকে দেখে দিচ্ছি এই যে বিষয়টা। এখানে দেখেন হৃদয় রেখা এই ঠিক আসলো কোথায়? বৃহস্পতি শনির মাঝখানে, বৃহস্পতি সূচি অবস্থা হৃদয় রেখাটা, আর শনি থেকে একটা রেখা উঠে বেঁকে গেল দুটো আঙ্গুলের মাঝখানে, এই তো? হ্যাঁ। আচ্ছা, এটা রেজাল্টে কি হবে দেখেন, বলে দিচ্ছি। এই যে শনির উপর থেকে উঠে দুটি আঙ্গুলের মাঝখানে গেল, এটা রেজাল্টটা, এটা অ্যাকচুয়ালি এটা শনির আড়াআড়ি রেখা হিসেবে ধরা হয়। এই রেখাটা শুভ ফলদাতা নয়, অর্থাৎ আপনার বুদ্ধি সঠিক কাজে লাগাতে একটু সমস্যা হবে, ঠিক আছে? এবং এই যে রেখাটা শনি আর বৃহস্পতি দুটির মাঝে গেল, মানে কি তা শনি আর বৃহস্পতিকে আলাদা করে দিল। আলাদা করে দেওয়ার ফলে বৃহস্পতির গুণ থেকেও বঞ্চিত হলেন, শনির গুণ থেকেও আপনি বঞ্চিত হলেন। ওই যে স্যার বলল, কোন রেখা যদি এই হৃদয় রেখা যদি শনি আর বৃহস্পতির আঙ্গুলে ঠিক মাঝখানে চলে যায়, তখন তার মন, বুদ্ধি, হৃদয় কি হবে? খালি পড়ে গেল। অর্থাৎ কিটা মানে তার বুদ্ধি এমন জায়গা জীবন আটকে গেল, তার বুদ্ধিটা কাজে লাগাতে আর পারছে না, জাতক বুদ্ধিটা কাজে লাগাতে আর পারছে না। ওই এখান থেকে উঠে আসাটা কষ্ট হচ্ছে, বুঝতে পারছেন তো? আর আপনি হৃদয় রেখা বৃহস্পতি ছুঁই এই অংশটা পজিটিভ, ঠিক আছে? যদিও আরেকটু যদি যেত তো হৃদয় রেখাটা আশা করি ভবিষ্যতে যাবে, হ্যাঁ, তখন আর একটু ভালো ফল দেবে। বর্তমানে শনি এখান থেকে একটা সোজা হয়ে গিয়ে বাঁকা হয়ে চলে গেল দুটি আঙ্গুলের ফাঁকে, এটা শনির অসুস্থ বোঝায়। মানে আপনার সমস্ত জ্ঞান, গরিমা, আদর্শ, উচ্চতা সবকিছুতেই এটা একটা বাধা হয়ে দাঁড়িয়ে গেল। ক্লিয়ার, বুঝতে পারলেন? জি স্যার। আচ্ছা, শ্যামল দা, তারপরে এই হিমাংশু বাবু, দেবাশিস চন্দ্র রায়, হ্যাঁ, আপনারা বলেন কিছু। জব ওই যে ইয়াটার ভিতরে থাকে, ওই রেখাটার ভিতরে যদি জবের মতো থাকে, যেমন রবির নিচে জবের মতো কিছুটা আমার চিহ্নতে দেখা যাচ্ছে। শুনেন, প্রশ্ন যখনই আমি একটা বলে দিই, আমরা শিক্ষা গ্রহণটা কিভাবে বেশি করতে পারবো।
আমরাও পুরান বিশ্বে যারা ছিলাম আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব এরকম প্রশ্ন আসতো যে আমার স্যার মঙ্গলটা ওই জায়গায় বসে আছে কি ফল দেবে, আমার শুক্রটা কি ফল দেবে, আমার হস্তরেখাটা ওই জায়গায় কি ফল দেবে। যখন আপনারা শিখবেন ক্লাস রিলেটেড প্রশ্ন করবেন তাহলে বেশি শিখতে পারবেন। আজকে হৃদয় রেখা নিয়ে যত প্রকার প্রশ্ন আছে করেন, হৃদয় রেখার মধ্যে যত প্রকার প্রশ্ন আছে করেন। হৃদয় রেখা যে আমি একটা খাতা নিচ্ছি, খাতা নিলে আপনাকে আরো ভালো বোঝাতে পারবো। আচ্ছা, আপনাদের আর প্রশ্ন কি কি বুঝে নি? হিমাংশু বাবু বলেন। রবি রেখা, আচ্ছা তবে বলে দিচ্ছি, রবি রেখাটা একটু দেখলে ভালো হবে। এই যে রবি রেখার শুনেন, জব চিহ্ন কোথাও ভালো ফল দেয় না, জব চিহ্ন ভালো ফল দেয় না, কোথাও ভালো ফল দেয় না। তবে একটা জায়গার জব চিহ্ন আমাদের স্যার শিখিয়েছে, বিদ্যাঙ্গুলির এই প্রথম পর্বের ইয়ের মধ্যে যদি জব চিহ্ন থাকে, এই যে বিদ্যাঙ্গুলি দেখতে পাচ্ছেন, এখানে যদি জব চিহ্ন থাকে একমাত্র ভালো ফল দেয়, দেখতে পাচ্ছেন। আর কোথাও এটা আমাদের আপনারও পাবেন শিক্ষাটা। হ্যাঁ, আচ্ছা, ওনার এখানে যদি ভালো হয় না, যিনি বললেন জব আছে। হ্যাঁ, এটা বলেছিল। আচ্ছা, আর কোথাও জব চিহ্ন ভালো ফল দেয় না। এই রবি রেখার মধ্যে যদি আপনার জব চিহ্ন থাকে তাহলে কি হবে আপনি নিজেই তো বলতে পারবেন। রবি থেকে যে বিষয়গুলি আমরা এই বিচার করি, আমরা যে কর্মের টেন্ডেন্সি আমাদের মধ্যে তৈরি হয় সেটা রবি দেয়। আমাদের মধ্যে একটা জাতকে যশ, প্রতিষ্ঠা, সম্মান, যশস্বী এগুলি ক্ষেত্রে বাধা আসবে। যেহেতু আর বৃহস্পতির ক্ষেত্রে কি জব চিহ্ন ভালো ফল দেয় না? জব চিহ্ন কোথাও ভালো ফল দেয় না, বৃহস্পতির ক্ষেত্রে দেয় না স্যার, কোথাও জব চিহ্ন ভালো ফল দেয় না। আমার জানার মধ্যে জব চিহ্ন কোথাও ভালো ফল দেয় না। এবার জব চিহ্ন যদি বৃহস্পতির ক্ষেত্রে মৎস্য চিহ্ন হয়ে যায়, বৃহস্পতি যদি মৎস্য চিহ্ন হয়ে যায় ঊর্ধ্বমুখী, তো এটা তো ভালো চিহ্ন দেবে, ভালো ফল দেবে। এবার জব চিহ্ন না মৎস্য চিহ্ন, এটা ভালো করে বুঝতে হবে। জব চিহ্ন কোথাও ভালো ফল দেয় না।